রাতারাতি স্বাস্থ্য সমস্যার সমাধান সম্ভব না। আমি বললাম যে নিয়োগ প্রকিউরমেন্ট একটা সময় সাপেক্ষ কাজ একটা। এক মাসের মধ্যে আপনাদেরকে একটা দৃশ্যমান আপনার পরিবর্তন ইনশাল্লাহ নিয়ে আসব এবং বরিশালকে একটি সুন্দর এবং আধুনিক হাসপাতাল হিসাবে পরিণত করব ইনশাল্লাহ। আমরা সবাই জানি যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় বেশ কিছু প্রবলেম আছে এবং অন্যান্য মেডিকেলের তুলনায় আমরা একটু বেশি পিছিয়ে আছি। যে কিভাবে অল্প সময়ের ভিতরে আমরা যে প্ল্যানটা করেছি কিভাবে আমরা এটার উত্তরণ ঘটাতে পারি এটা হচ্ছে মূল বিষয়। এর পাশাপাশি যে আন্দোলনটা হচ্ছে সেই বিষয়ে একটু আপনাদেরকে অ্যাপ্রাইজ করা যে আমরা কি পদক্ষেপ নিয়েছি, পদক্ষেপগুলো যে নতুন নিয়েছি তা না, আগে থেকে চলমান জিনিসটা আপনাদেরকে অ্যাপ্রাইজ করা। আমাদের সমস্যা কিছু আছে যেগুলো আমাদের স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব, আর কিছু আছে যেগুলো জাতীয় পর্যায়ের ব্যাপার। স্থানীয়ভাবে যেগুলো প্রবলেম যেগুলো আছে আমরা জানি, এগুলো ইমিডিয়েটলি কিছু অ্যাকশন আমাদের নিতে হবে, এটা আমরা নিচ্ছি অলরেডি। এখন বিষয়টা হচ্ছে যে সবচেয়ে বড় সমস্যাটা কোথায় আমাদের এই বেড, আমাদের হাসপাতালটা 500 বেডের স্থাপনা, কিন্তু প্রশাসনিক অনুমোদন দেওয়া আছে 1000 বেডের। রুগী থাকে 2500, 2400-2500 এরকম রুগী থাকে। তাহলে এই যে অতিরিক্ত ক্রমবর্ধমান যে চাহিদা, তার সাথে যদি সঙ্গতি রেখে ফ্যাসিলিটিস না বাড়ান তাহলে কি হবে? তাহলে এই তখন যেটা হয় আর কি, বাইরের দিকে রুগী চলে যাবে। যদি আপনি 500 ml জায়গায় যদি 1000 ml ঢালেন তাহলে 500 ml পানি কিন্তু বাইরে পড়ে যাবে। এইটি হচ্ছে মূল প্রবলেম, যার ফলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করতে পারতেছি না। টয়লেট ওভারলোডেড হয়ে যাচ্ছে, ডিসপেন্সারিতে ওষুধ শেষ হয়ে যাচ্ছে, ল্যাব রিয়েজেন্ট শেষ হয়ে যাচ্ছে, তখন অন্যান্য দালাল তারপরে সিন্ডিকেট এসব তৈরি করছে। এখন বিগত সময়গুলোতে আমি কিন্তু এসে শুরু করেছি, তবে মাঝখানে প্রায় 2 মাস আমি হজে থাকার কারণে আমার কাজ একটু পিছিয়ে গেছে। তো আবার আসার পরে কিন্তু আমি অনেক পুরো উদ্যমে কাজ শুরু করেছি, এটা আপনারা হয়তো খেয়াল করেছেন, এবং এর জন্য অনেকেরই হয়তো প্রবলেমও হচ্ছে। বাট আপনাদের কাছে আমার অনুরোধ, এই হাসপাতালটা আমাদের সবার, দক্ষিণ অঞ্চলে এটা ছাড়া আর কোনো পথ নাই। আমি ইচ্ছা করলে এর কোনো বিকল্প নাই, শেরেবাংলার কোনো বিকল্প নাই। সুতরাং এটাকে আমাদের ভালোভাবে চালাইতেই হবে এবং এটা চালানোর জন্য সবার সহযোগিতা লাগবে। জোর করে প্রেশার দিয়ে ডাক্তার নার্সকে কিন্তু ভয় দেখে, তারাও ভয় পেয়ে যায়, তারা ভুল করে, যেখানে যাওয়ার কথা ভেনে চলে যাবে মাসেলে। আমরা বেশ কিছু সংস্কার শুরু করেছি এবং আপনারা জানেন যে আমি যে প্রেস লিস্টটা দিয়েছি এটা একদম টু দি পয়েন্ট আমি বলেছি, কি একদম টু দি পয়েন্টে বলা আছে, প্রায় অনেকগুলো পয়েন্ট। এগুলো কিন্তু অলরেডি চলমান এবং আপনারা দেখবেন অলরেডি অনেকগুলো সুইপার তারা প্রত্যেকটা বাথরুম পরিষ্কার করছে এবং আমরা দরজাগুলো চেঞ্জ করবো গ্রাজুয়ালি, দেখি এটা কতটুকু মেনটেন করতে পারি। আজকে গতকাল পরশু দিন এই 3 দিনই আমার সাথে উপদেষ্টা ম্যাডাম, উপদেষ্টা যিনি আছেন প্রফেসর সাইদুর রহমান, সচিব, ডিজিএল, সবার সাথে অনেকবার কথা হয়েছে। তারা কিন্তু অত্যন্ত পজিটিভ। ইংরেজিতে একটা কথা আছে, এভরি ক্রাইসিস মেক্স অ্যান অপরচুনিটি। যে কোনো ক্রাইসিস থেকে একটা সুযোগ তৈরি হয়। তো যেহেতু আমাদের একটা সুযোগ এসছে, আমরা কিন্তু যে পরিমাণ আশ্বাস পেয়েছি আমাদের ঊর্ধ্বতন মহল থেকে, আমি বিশ্বাস করি, আমি আপনাদের কথা দিতে পারি যে অবশ্যই আমরা অ্যাডভান্টেজ অনেক অন্য মেডিকেলের তুলনায় বেশি পাবো, অনেক বেশি পাবো, কোনো সন্দেহ নাই। কালকে রাত্রেও আমি 9:30 জুম মিটিং করছি স্যারদের সাথে এবং তারা কিন্তু আমাদেরকে ম্যাক্সিমাম নিউজ দিয়ে দিবে। অলরেডি 4 জন ডাক্তার আজকে পদায়ন হয়েছে এবং আপনারা জানেন যে প্রায় বাংলাদেশে 10,000 ডাক্তারের ঘাটতি আছে, 10,000। এর ভিতরে 3,000 ডাক্তার অক্টোবরের মধ্যে চাকরিতে ঢুকে যাবে স্পেশাল বিসিএসের মাধ্যমে। তো সেখান থেকে 3,000 তো আমরা পাবো না, একটা অংশ আমরা পাবো। এখন যদি আমি চিটাগাং থেকে ডাক্তার এখানে দেয়, চিটাগাংয়ের সমস্যা হবে। সুতরাং কোনোখান থেকে টানার মতো অবস্থায় গভর্নমেন্টের নাই। তো যেহেতু এরা 3,000 ডাক্তার রিক্রুটমেন্ট হবে অক্টোবরের ভিতরে, এখানে আমরা বরিশাল আমাদেরকে বেশি দেবে, এটা আমাদেরকে ওনারা অ্যাসিওর করেছেন। দেন প্রায় এই মাসেই আপনার 3200 নার্স নিয়োগ হবে, এই মাসেই। এখান থেকে আমরা একটা অংশ পাবো। পদোন্নতি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। আপনারা জানেন প্রায় 200 রুপে ডাক্তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন। আর যন্ত্রপাতি ক্রয় এটা একটা চলমান প্রক্রিয়া। আপনারা জানেন যে গত বেশ কয়েক বছর আসলে এখানে ইকুইপমেন্ট প্রকিউরমেন্ট হয় নাই, তাই এটা আমরা শুরু করেছি। যেগুলো ছোটোখাটো আমরা কিনবো, আর যেগুলো বড় ইকুইপমেন্ট এমআরআই, ক্যাথ ল্যাব, এগুলো সেন্ট্রাল প্রকিউরমেন্ট শুরু হয়ে গেছে প্রসেস। এই প্রসেসটাই এত লম্বা যে 6-7 মাস লেগে যায়। এখানে ফরেন কারেন্সি ইনভলভমেন্ট থাকে। আমাদেরকে কিন্তু তারা কথা দিয়েছে, একটা এমআরআই দিবেন, একটা ক্যাথ ল্যাব দিবেন, একটা সিআরএম দিবেন। এগুলো আমাদের প্রয়োজন, এগুলো আমরা সব পাবো। মূল যে বিষয়টা আমি আসতে চাই এখন, সেটা হচ্ছে যে আমাদের সার্ভিসটা কেন এত ডিসস্যাটিসফ্যাকশন। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের রুগীর 60-70% মেডিসিনের রুগী, কিন্তু এই রুগীগুলো থাকে ওই বিল্ডিংয়ে। ওইখানে আমাদের টয়লেটের অপ্রতুলতা, স্পেস নাই, ভেন্টিলেশন নাই, সমস্যা। এবং যদি আমরা ওই মেডিসিন ডিভিশনটাকে আমরা এই বিল্ডিংয়ে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের সার্ভিস অনেকখানি ডেভেলপ করবে। আমাদের কেবিন ব্যবহার হবে, আমাদের ল্যাব ব্যবহার বাড়বে, রেডিওলজি ডিপার্টমেন্ট ব্যবহার বাড়বে, গভর্নমেন্টের আয় বাড়বে, সবার উপরে ডাক্তার, নার্স এবং রুগীদের স্যাটিসফ্যাকশনটা বাড়বে। আমি শেরেবাংলা মেডিকেল কলেজে বিগত 22 সাল পর্যন্ত মেডিসিনের বিভাগীয় প্রধান ছিলাম। আমি থাকাকালীন অবস্থায় মেডিসিন বিভাগ এই বিল্ডিংয়ে থাকা অবস্থায় আমি মেডিসিন বিভাগ সুন্দরভাবে রুগীদের সার্ভিস দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছি এবং আমি অনেকটা সাফল্যও পেয়েছি। আগে যেমন আমাদের মেডিসিনের সেমিনার রুম ছিল না, আজকে যে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে
এই মেডিসিন সেমিনার রুমটাও আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা তৈরি করেছিলাম। 5 তলা একটা বিল্ডিং তৈরি করা হয়েছে। ফার্স্ট ফ্লোর হচ্ছে আউটডোর এবং প্রশাসনিক ভবন, সেকেন্ড ফ্লোর হচ্ছে আপনার আইসিইউ এবং থার্ড এবং ফোর্থ ফ্লোর হচ্ছে অপারেশন থিয়েটার। এইরকম একটা স্ট্রাকচারের বিল্ডিং আমাদেরকে তৈরি করা হওয়ার পরে 23-22 সালের শেষের দিকে আমাকে কর্তৃপক্ষ বলে যে মেডিসিন ওয়ার্ড ওই বিল্ডিংয়ে শিফট করতে হবে। তখন আমি মেডিসিনের বিভাগীয় প্রধান হিসাবে এই ব্যাপারে প্রতিবাদ করি এবং সর্বোচ্চ প্রতিবাদ করি যে ওইরকম একটা স্ট্রাকচারে মেডিসিনের মতো ডিপার্টমেন্ট কোনো মতেই চালানো সম্ভব নহে। কারণ ওখানে কোনো ধরনের ভেন্টিলেশন নাই, ওখানে বাথরুম নাই, ওখানে কোনো ওয়ার্ডের ব্যবস্থা নাই, ওখানে শুধুমাত্র অপারেশন থিয়েটারের মতো যেভাবে রুম করা সেভাবে তৈরি করা ছিল এবং আইসিইউ এবং আউটডোরের মতো রুম তৈরি করা ছিল। এবং আমি যথেষ্ট প্রতিবাদ করা সত্ত্বেও আপনারা হয়তো অবগত আছেন যে আমি ওই সময় ডিজি এবং সচিব মহোদয়ের কাছেও আমি প্রতিবাদ করেছি। আমি যখন প্রতিবাদ করার পরও ব্যর্থ হয়েছি তখন আমি স্বেচ্ছায় বরিশাল থেকে বদলি হইয়া পটুখালী চলে যাই এবং তারা জোর করে ওই বিল্ডিংয়ে মেডিসিন ভবন স্থানান্তর করে এবং 60 থেকে 70% রোগী মেডিসিন রোগী ভর্তি হয় এবং তারা ভর্তি হওয়ার পরে অমানসিক কষ্ট যন্ত্রণা সহ্য করে। ওখানে কোনো ধরনের বাতাস নাই, ওখানে কোনো ধরনের ভেন্টিলেশন নাই, ওখানে কোনো বাথরুম নাই, ওখানে সুস্থ মানুষ থাকলে অসুস্থ হয়ে যায়। এই আমাদের মেডিকেল কলেজের মেইন সমস্যায় সৃষ্টি হয়েছে তখন থেকেই। আমাদের সমস্যা ছিল কিন্তু মেইন সমস্যার সৃষ্টি হয়েছে তখন থেকেই। আজকে আমরা যদি অসুস্থ হয়ে যাই কোথায় ভর্তি হবো তারও নিশ্চয়তা নাই। কিন্তু আপনাদের আশার বিষয় হচ্ছে যে এই সমস্যা আমি কিছুদিন আগে বরিশাল মেডিকেল কলেজের মেডিসিনের বিভাগীয় প্রধান এবং ভাইস প্রিন্সিপাল হিসেবে চলে আসি এবং আসার পরই আমি ডিরেক্টর স্যারের সাথে আলাপ করি যে স্যার, বরিশাল মেডিকেলের সমস্যা সমাধান করতে হইলে আগে আমাদের মেডিসিন বিভাগটার সমস্যা সমাধান করতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং স্যারে আমি দুইজনে অনেক চেষ্টা করে আমরা একমত হই যে হ্যাঁ ওই বিল্ডিংয়ে আমরা আউটডোরটা নিয়ে যাব এবং ছোট ছোট যে সমস্ত ইউনিট রুগী কম যাদের সার্ভিস অত বেশি না তাদেরকে আমরা ওই বিল্ডিংয়ে নিয়ে যাব এবং মেডিসিনের যে পার্টটা সেই পার্টটা আমরা বড় বড় যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোই আবার প্রতিস্থাপন করব। এবং আমাদেরকে কথা দিচ্ছি আমরা মেডিসিন বিল্ডিং যদি শিফট করতে পারি, আউটডোরটা যদি ওখানে নিতে পারি তাহলে আমাদের এই বিল্ডিংয়ের অনেক চাপ এবং আমরা অনেক ভালো সার্ভিস দিতে পারবো। এবং আরও অনেকগুলো যেগুলো আপনাদের কাছে দৃশ্যমান মনে হয় যে স্টাফরা অনেক সময় টাকা খায়, স্টাফরা দুর্ব্যবহার করে, নিট অ্যান্ড ক্লিনের সমস্যা আছে, আপনাদের ডায়েটের সমস্যা আছে, এগুলো আমরা আপনাদেরকে 1 মাস সময় চাচ্ছি। 1 মাসের সময়ের ভিতরে আমরা এগুলো সব সমাধান করে দেব। এবং আমার কাছে মনে হয় যে আমরা 1 মাসের মধ্যে আপনাদেরকে একটা দৃশ্যমান আপনার পরিবর্তন ইনশাল্লাহ নিয়ে আসব এবং বরিশালকে একটি সুন্দর এবং আধুনিক হাসপাতাল হিসাবে পরিণত করব ইনশাল্লাহ। এই ব্যাপারে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সহকারী উপদেষ্টা, স্বাস্থ্য সচিব, ডিজি হেলথ সবার সাথে আমার একাধিকবার কথা হয়েছেন এবং স্যার অত্যন্ত পজিটিভ এবং ওনারা জিনিসটাকে আপনারা যেটা বললেন ওনারা এটাকে অ্যাডমায়ার করেন যে হ্যাঁ আসলে এখানে এই সমস্যাটা আসে সারা বাংলাদেশে আছে, বরিশাল হয়তো একটু বেশি আছে এবং ওনারা আমাদেরকে অ্যাসিওর করেছেন যে যত দ্রুত সম্ভব এই প্রকিউরমেন্ট প্রসেসটা দিয়ে দিবেন। আর বাকি যেগুলো আমি আপনাকে শুরুতেই বললাম যে ম্যান পাওয়ার, তারপরে ডক্টর, স্পেশালিস্ট ডক্টর, এগুলো ওনারা আস্তে আস্তে দিবেন, এটা ওনারা আমাকে অ্যাসিওর করেছেন। এটা ন্যাশনাল প্রসেসের ব্যাপার, সময়ের সাপেক্ষ। আর আমাকে জরুরি ভিত্তিতে যেগুলো করতে বলেছেন আমি আপনারা হয়তো খেয়াল করেছেন আমি বেশ কিছু এক্সট্রা লোক নিয়োগ করেছি, এটা টেম্পোরারি বেসিসে হয়তো কয়েকদিনের জন্য। এবং এটা এবং আরও কিছু ছোটোখাটো কাজ আছে, দরজা জানালাগুলো চেঞ্জ করবো, কিছু ফ্যান লাগাবো, যেগুলো আমাদের আসলে বাজেট ছিল না। তুমি বলছেন তুমি করে ফেলো, ওনার একটা থোক বরাদ্দ দিবেন, তখন টাকাটা পরে পেমেন্ট করে দিব। তো অলরেডি কাজ প্রায় শেষের দিকে, আশা করি 2 দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে। এবং ওনারা অত্যন্ত পজিটিভ, ওনারা কিন্তু এটার সাথে কেউ দ্বিমত করছেন না, কারণ এই সমস্যাগুলো তো আমরা জানি এবং আমরা কিন্তু আরও বেশি সমস্যা জানি, এর চেয়ে আরও সমস্যা আছে। আমি যখন এসেছি ডিসেম্বর মাসে তখন কিন্তু আমার হাতে আসলে প্ল্যান করা তেমন কিছু ছিল না। বাজেট তো এইবার আমি প্ল্যান করতে পারলাম, তারপরেও আমাদের বাজেটের ঘাটতি ছিল, বেশ কিছু আমাদের কোড যেগুলো গভর্নমেন্ট কোড আমাদের ছিল না সেই কোডগুলো আমি ক্রিয়েট করেছি। এই বছর তারা আমাদেরকে এক্সট্রা টাকা দিবেন ওই ক্ষেত্রে, যেমন ল্যাব রিয়েজেন্টের ক্ষেত্রে একটা বড় বাধা আছে আমাদের, ওখানে বাড়াবেন। কালকে রাত্রে আমার সাথে জুম মিটিং হয়েছে, বলেছেন ওনারা ভ্যাকসিন এবং টিকা যেটা ওষুধ আমরা কিনি ওই খাতে দিবেন, অটোমেশনের খাতে কিছু দিবেন। আপনারা জানেন যে আমি প্যাথোলজি অটোমেশন প্রায় শেষের দিকে, এটা আপনারা হয়তো 15 দিনের মাথায় এটা পাবেন, একদম বারকোড দিয়ে আমরা কাজ করবো স্ক্যান মেশিনের মাধ্যমে। তাহলে গভর্নমেন্টের যেমন আয় বাড়বে, মানুষের ভোগান্তিও কমবে এবং গভর্নমেন্টের আয় কয়েক গুণ বেড়ে যাবে, আমার বিশ্বাস 5-6 গুণ বাড়বে। আপনারা জানেন যে সিসিউ আমি ভেঙে নতুন করে করছি একদম,
ওখানে মানে থাকার খুবই অসম্ভব ছিল। এই ক্ষেত্রে গণপূর্ত বিভাগ আমাদেরকে অনেক সহায়তা করেছে। দেন আমরা গাইনি ওয়ার্ডের রিনোভেশন করেছি, এখন চলতেছে চাইল্ড ওয়ার্ড। এরপরে আমরা আইসিইউ ধরবো, কারণ সিসিইউ আইসিইউ যদি আপনার ভালো না থাকে আপনি কোথায় যাবো ইমার্জেন্সির সময়, এটা সবার আগে ধরতে হবে। আরেকটা জিনিস যেটা আমি প্রফেসর আনোয়ারের সাথে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যখন মেডিসিন বিল্ডিংটা শিফট হবে আমরা ইমার্জেন্সিটা আর একটু ডেভেলপ করবো। একটা ক্যাজুয়ালিটি ওয়ার্ড অলরেডি করেছি, এটা বড় আকারে করব। তারপরে 3টা অবজারভেশন রুম থাকবে, মেডিসিন, সার্জারি, গাইনি। রুগী প্রথমে ওখানে ভর্তি হবে, মানে থাকবে, ডিপার্টমেন্টের এসে দেখবে, যদি ভর্তি হয় সেটা ভর্তি করে দেবে, আর ট্রিটমেন্ট দিলে ভালো হয় সেখান থেকে দিয়ে ছেড়ে দেবে। সেক্ষেত্রে মানুষের ভোগান্তি কমবে, দৈনন্দিন সে ট্রিটমেন্টটা পাবে, অ্যাটেন্ডেন্স পাবে, এবং আমাদের লোডটাও একটু কমবে। আর দ্বিতীয় যেটা বলছিলাম যে কেন আমি সেইভাবে আগাতে পারিনি, কারণটা হচ্ছে ওই যে প্রথমে বললাম, আমি প্রথমে আমার প্ল্যান করে আমি কাজ করতে পারিনি, কিন্তু আমার হাতে কোনো সুযোগ সুবিধা ছিল না। এবার আমরা বাজেটটা প্ল্যান করেছি, আমি অলরেডি কাজ শুরু করেছি, আপনারা দেখেছেন হবে। আর বাধা তেমন কিছু নয়, বাধাটা মেনলি হচ্ছে বাজেট কনস্ট্রেন্ট। যেটা আপনি বললেন যে আউটসোর্সিংয়ের ক্ষেত্রে, আসলে আউটসোর্সিং নিয়োগ তো আসলে আমরা দিই না, আমরা ঠিকাদার নিয়োগ দিই, এবং ঠিকাদার প্রথমবার দেখলাম ভুল হলো, আমরা বাতিল করলাম, পরে আবার দিলাম। এখন আমার যেটা সুবিধা আছে যে আউটসোর্সিংয়ের সুবিধাটা কোথায়, ক্যাশ অ্যান্ড ফায়ার। একটা ছেলে ভুল করলো, টাকা খেলো, সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে তাকে বের করে দেবো। সে এখন মাস্টার্স পাস নাকি 8 পাস আমার দেখার দরকার নেই। যদি সে মাস্টার্স পাস করে ঝাড় দেয় দিক, আমার কোনো সমস্যা নেই, না দেয় আমি বের করে দেবো। এবং আপনারা জানেন আমি অনেককে বের করে দিয়েছি বাই দিস টাইম, প্রায় আমার ধারণা, আমি এক্সাক্ট ফিগারটা আমার কাছে নাই, মোর দ্যান 30 হবে। আমরা যদি সরাসরি নিয়োগ করতে যাই একটা ঝামেলা হয়, অনেক খুব ঝামেলা হয়। আমি যখন হজ থেকে আসলাম দেখি যে অলরেডি আমাদের সব নিয়োগ হয়ে গেছে, প্রসেস সময় ছিল যেহেতু জুন মাস শেষের দিকে। কিন্তু আমি বলছি না, আমি কোনো ব্যক্তিকে আমি চিনি না, দেখার দরকারও নেই, আমি কোনো ব্যক্তি আমার দরকার নেই, আমার দরকার 100 জন লোক। ওকে, লোক আছে, কাজ হচ্ছে না, বের করে দাও। আমি আবার ঠিকাদারকে বলবো 5 জন লোক আমি বের করেছি, আর 5 জন নতুন দেন, এইটাই। তাহলে হবে কি, আমরা অনেক ঝামেলামুক্ত থাকবো। আর যদি আমরা সরাসরি নিয়োগ করতে চাই না, তাহলে আমি অন্য কাজ করতে পারবো না আসলে। বিকজ একটা মেডিকেল হসপিটাল ম্যানেজমেন্ট অনেক কিছু আছে, অনেক কিছু, এটা বাইরে থেকে দেখা যায় না সব কিছু। একটা জিনিস আপনাদের বুঝতে হবে, ইট ইজ 24/7। আমরা ডিল করি লাইফ অ্যান্ড ডেথ নিয়ে, আমরা ডিল করি মানুষের স্ত্রী, মানুষের সন্তানদের নিয়ে। এভরিথিং ইজ ভেরি ভেরি সেন্সিটিভ, এইসব নিয়ে আমাদের করতে হয়। তা আমি আশা করি আপনার প্রস্তুতি দিতে পেরেছি। বিষয়টা হচ্ছে যে এখন উনি এসে কি বলবেন, আমি তো ওনার প্রতিনিধি হিসেবে বলছি আপনাদেরকে, তাই না? উনি এই কথাগুলোই তো বলবেন। উনি আমাকে আজকে সকালেও তো ফোন দিয়েছেন, ফোন দেওয়ার পরে কিন্তু আমি পয়েন্টটা নোট করেছি, দেখে আমি বলছি আপনাদেরকে। তো এটা তো আপনারা সবাই বিশ্বাস করে দেন, রাতারাতি স্বাস্থ্য সমস্যার সমাধান সম্ভব না। আমি বললাম যে নিয়োগ, প্রকিউরমেন্ট, এটা সময় সাপেক্ষ কাজ একটা। ওদের সাথে তো আমি তো কমিউনিকেট করেছি, আপনাদের মাধ্যমে করেছি, আমার অন্য মিডিয়াতেও মাধ্যমে তাদেরকে ট্রাভেল করেছি। বাট উনি এসে কি করবেন আসলে, রাতারাতি কিছু চেঞ্জ তো করতে পারবেন। এটা যদি অন্য একটা ঘটনা ঘটতে সেরেছি, এটা তো সংস্কারের ব্যাপার। এবং আমি আপনাদেরকে বলি যে 32 দফা যে সংস্কার প্রস্তাব আমাদের যে স্বাস্থ্য সংস্কার কমিশন দিয়েছে, এবং ওইখানে কিন্তু টাস্ক ফোর্স অলরেডি হয়ে গেছে, তারা কাজ করতেছে, কিন্তু একটা সেল তৈরি হয়ে গেছে, দে আর ওয়ার্কিং অন ইট। বাট আপনাদের বুঝতে হবে যে এটা একটা বাজেটের ব্যাপার আছে, গভর্নমেন্টের একটা অনেক কিছু বিষয়াদি আছে। কিন্তু আমি আপনাদের এইটুকু অ্যাসিওর করতে পারি, আমাদের সরকার অত্যন্ত আন্তরিক, স্পেশালি বরিশালের ব্যাপারে।